আমাদের কুচু কুচু হৃৎপিণ্ড, তাই তো? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে দেহ থেকে দূষিত রক্তগুলোকে নেওয়া, সেই দূষিত রক্তগুলোকে ফুসফুসে পাঠানো, ফুসফুস থেকে রক্তগুলোকে বিশুদ্ধ করে এনে আবার হৃৎপিণ্ড দেহে পাঠাচ্ছে। এইভাবে কিন্তু রক্ত সংবহন তন্ত্র চলছে। তো রক্তের মধ্যে কি কি উপাদান থাকে দেখে নাও। রক্তের উপাদানগুলো, প্লাজমা কোনটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ এক ধরনের তরল, এই যে রক্তবাহটাকে কেটে দিয়েছে। তোমরা বলবে এই তরলটা লাল নয় কেন? তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা জিনিসের যা অ্যাকচুয়াল কালার সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। তো এই লোহিত রক্তকণিকা কেমন দেখতে হয়? দুপাশটাই এরকম অবতল শেপের থাকে, আর এর মধ্যে এক ধরনের রঞ্জক যেটাকে বলা হয় হিমোগ্লোবিন লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট আবার দু রকমের হয়, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। এরা ওই রোগ জীবাণুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। তাহলে পিতার রক্ত পজিটিভ এবং মায়ের রক্ত নেগেটিভ হলে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল রয়েছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে শিশুটা কি হয়ে যাবে? মারা যাবে, বা অতিরিক্ত রক্তাল্পতা, জন্ডিস এই রোগ নিয়ে জন্মাবে। 4খানা প্রকোষ্ঠ আমরা পেয়ে গেলাম। এবার এর মধ্যে কতগুলো শিরা ধমনী উপস্থিত আগে দেখে নাও। এবার এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন কিভাবে হয় ভালো করে বুঝবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তোমাদের নেক্সট যে চ্যাপ্টারটা ছিল সংবহন, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। অনেকেরই অনেক রকম প্রবলেম থেকে থাকে, তো এই ক্লাসটার পরে আর কিন্তু কারোর কোনো সমস্যা থাকবে না। তো তোমাদের সেকেন্ড সামেটিভের এই যে চ্যাপ্টারটা, এটা কিন্তু আজকে আমরা পুরোটা কমপ্লিট করব, এবং তার সাথে এই চ্যাপ্টার রিলেটেড অনেক প্রশ্নও কিন্তু আমরা করতে চলেছি, যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো সংবহন বলতে কি বোঝায়, সংবহনের একটা বেসিক আইডিয়া আগে দিই। তো সংবহন মানে আমাদের বডিতে যে কোনো জিনিস, সেটা খাদ্য হোক, সেটা অক্সিজেন হোক, এগুলো কি হচ্ছে প্রত্যেকটা কোষে কিন্তু পরিবাহিত হচ্ছে। ধরো আমরা খাবার কেন খাই? শক্তি অর্জনের জন্য। আমরা শ্বাস কেন নিই, অক্সিজেন কেন গ্রহণ করি? সেটাও কিন্তু শক্তি অর্জনের জন্য। আমরা গত দুটো চ্যাপ্টারেই পড়েছি, পুষ্টি চ্যাপ্টার, শ্বসন চ্যাপ্টার, তাই না? তো সেখানে দেখেছি খাদ্যকে কি করে? অক্সিজেন জারিত করে কি উৎপন্ন করে? এটিপি জাতীয় শক্তি উৎপন্ন করে। আর এই শক্তিটা উৎপন্ন করতে গেলে এই খাদ্য আর অক্সিজেনকে প্রত্যেকটা কোষে পৌঁছতে হবে। তো আমরা তো খাবারটা খাচ্ছি, সেই খাবারটা তো পাকস্থলী ক্ষুদ্রান্তে অবধি যাচ্ছে। তারপর যে অক্সিজেনটা আমরা বাতাস থেকে নিচ্ছি সেটা তো আমাদের ফুসফুসে গিয়ে জমা হচ্ছে। তাহলে আমাদের এই যে হাতে পায়ের কোষে, মাথার কোষে, সমস্ত জায়গায় সেই খাবার আর অক্সিজেনটাকে নিয়ে যাবে কে? তো এই খাবার আর অক্সিজেনকে প্রত্যেকটা কোষে পৌঁছে দেওয়ার কাজ যে করে সে হচ্ছে আমাদের দেহ তরল। আমাদের বডিতে অনেক রকমের তরল বা লিকুইড পদার্থ রয়েছে, যে তরলগুলো এই পরিবহন বা সংবহনের কাজ করে। তো সংবহন বলতে তাহলে এটাই বুঝছি যে আমাদের দেহে বিভিন্ন ধরনের পুষ্টি পদার্থ, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, হরমোন, আমাদের দেহে অনেক হরমোন তৈরি হয়, বিভিন্ন উৎসেচক তৈরি হয়। তো এগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে নিয়ে যাওয়ার যে পদ্ধতি, এটাকে আমরা কি বলছি? সংবহন। আর এই সংবহনে মুখ্য ভূমিকা যে পালন করে সে হচ্ছে আমাদের প্রধান দেহতরল, যার নাম হচ্ছে রক্ত। তাহলে আমাদের সংবহনে মেন সাহায্য করে কে? সংবহনে মেন সাহায্য করে হচ্ছে রক্ত, লসিকা, এরা এই সমস্ত দেহ তরলগুলো হেল্প করছে, ঠিক আছে? আর এই রক্ত উৎপন্ন করছে বা জেনারেট করছে কে? আমাদের কুচু কুচু হৃৎপিণ্ড, তাই তো? একদম। চলো, তো এই হৃৎপিণ্ডের কাজ কিন্তু আমাদের জানতে হবে, এবং হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালন হয় এই সমস্ত কিছুই কিন্তু আমরা জানবো। তার আগে জেনে নাও সংবহন কাকে বলে। তাহলে আমরা যেটা বুঝলাম যে পদ্ধতিতে বহুকোষী উন্নত জটিল জীবদেহের প্রত্যেকটা সজীব কোষে সুনির্দিষ্ট পথে তরল মাধ্যমে খাদ্যরস, খনিজ পদার্থ, ভিটামিন, হরমোন, জল, অক্সিজেন ইত্যাদি পরিবাহিত হয়, ঠিক আছে? তাহলে এখানে কি কি বললো ভালো করে বোঝো এই জায়গাটা। বলছে জটিল জীবদেহের প্রত্যেকটা সজীব কোষে, কারণ আমাদের প্রত্যেকটা কোষে যদি খাবার, অক্সিজেন, জল এসব ঠিকঠাক না পৌঁছায় তাহলে কিন্তু আমরা বেঁচে থাকতে পারবো না, তাই না? তাহলে প্রত্যেকটা কোষে এইগুলো পৌঁছে দেওয়ার জন্য বা পরিবহন করার জন্য, কোষ থেকে বিপাকজাত বজ্র পদার্থগুলো অপসারিত করার জন্য, আমাদের কোষে তো খাবার ডাইজেস্ট হওয়ার পর এমন কিছু তৈরি হয়, বজ্র পদার্থ উৎপন্ন হয়, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ বলো। তো এইগুলো কি
দেহ থেকে আবার বারও করতে হবে, সেই বার করার কাজও কিন্তু সংবহনের মাধ্যমেই হয়। তাহলে এই বজ্রবস্তুগুলো অপসারিত হয়ে নির্দিষ্ট অঙ্গে প্রেরিত হয়। তো এই পরিবহনের যে পদ্ধতি এটাকেই বলা হচ্ছে কি সংবহন। ঠিক আছে, তাহলে সংবহনের মাধ্যমে কোন কোন বস্তু পরিবাহিত হয় আমাদের দেহে? এক হচ্ছে পরিপোষক মানে পুষ্টি পদার্থ, সেটা খাদ্যকেও বলতে পারি আমরা। শ্বাস বায়ু, এই যে আমরা বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি সেটা ফুসফুস থেকে দেহের সব কোষে পৌঁছে দিচ্ছে। আবার দেহের সব কোষে উৎপন্ন যে কার্বন ডাই অক্সাইড সেটাকে আবার পুনরায় ফুসফুসে নিয়ে আসছে এবং ফুসফুস থেকে আমরা দেহে বার করে দিচ্ছি। তাহলে শ্বাস বায়ু। বিপাকীয় বজ্র, আমাদের কোষের মধ্যে যে নাইট্রোজেন ঘটিত বিপাকীয় বজ্র তৈরি হয় সেটাকে কিডনির ওখানে নিয়ে চলে যাচ্ছে। কিডনি ওখান থেকে কি করছে, সমস্ত বজ্রবস্তুগুলোকে ছেঁকে মূত্র উৎপন্ন করে দিচ্ছে এবং মূত্র আমাদের দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। আর সংশ্লেষিত দ্রব্য, কি কি সংশ্লেষ হয় আমাদের মধ্যে? হরমোন সংশ্লেষ হয়, উৎসেচক সংশ্লেষ হয়, এগুলোকেও একটা নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। খনিজ দ্রব্য, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ, আয়ন, এইগুলোর কিন্তু পরিবহন হচ্ছে। আর কি হচ্ছে? তাপের পরিবহন হয়। তাহলে আমাদের বডিতে এই জিনিসগুলোর সংবহন ঘটছে। তো এই সংবহন ঘটতে সাহায্য করে কে? সংবহন ঘটতে সাহায্য করে আমরা বললাম প্রধান দেহ তরল, সে হচ্ছে রক্ত। তো মানব যে সংবহন তন্ত্র, মানুষের দেহে যে সংবহন তন্ত্র রয়েছে, কাদেরকে আমরা সংবহন তন্ত্র বলবো? যারা সংবহনে সাহায্য করছে। তাহলে যে সমস্ত অঙ্গগুলো সংবহন কার্যে সাহায্য করছে তাদেরকে আমরা বলছি সংবহন তন্ত্র। তো মানুষের যে সংবহন তন্ত্র কি কি নিয়ে গঠিত? রক্ত, রক্তবাহ, হৃৎপিণ্ড, এই তিনটে অংশ নিয়ে গঠিত। রক্ত কি? রক্ত হচ্ছে একটা তরল যোগকলা। রক্ত হচ্ছে একটা তরল যোগকলা যেটা দেহের বিভিন্ন স্থানে পরিবাহিত হয়। কার মাধ্যমে পরিবাহিত হবে রক্ত? এমনি এমনি দৌড়বে না, রক্ত বাহের মধ্যে দিয়ে দৌড়বে। রক্তবাহ হচ্ছে এরকম একটা পাইপের মতন অংশ যেটা আমাদের সারা দেহে শিরা ধমনী প্রচুর বিন্যাস লাভ করেছে। তো সেগুলোকে বলা হয় রক্ত, মানে যার মধ্যে দিয়ে এই রক্ত যাতায়াত করে সেটাকেই বলা হচ্ছে রক্তবাহ। রক্তবাহ ক রকমের হয়? রক্তবাহ 3 রকমের হয়। একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী, আর একটা হচ্ছে রক্তজালক। শিরা, ধমনী, রক্তজালক। তো শিরা কাকে বলবো? যার মধ্যে দিয়ে দূষিত রক্ত বাহিত হয়। তো আমাদের দেহে 2 রকমের রক্ত বাহিত হয় জানো তো। কিছু কিছু রক্ত যেগুলো ফুসফুস থেকে সবেমাত্র অক্সিজেন নিয়েছে, মানে সেই রক্তের মধ্যে অক্সিজেন বেশি, তাহলে সেই রক্তটা বিশুদ্ধ রক্ত। এবং সেই বিশুদ্ধ রক্ত আমাদের বডিতে এবার যাবে প্রত্যেকটা কোষে অক্সিজেন দিতে। তো যখন প্রত্যেকটা কোষে অক্সিজেন দিচ্ছে তখন কি হয়? প্রত্যেকটা কোষে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডকেও রক্ত গ্রহণ করে নিচ্ছে। তো এইভাবে অক্সিজেন দিতে দিতে, কার্বন ডাই অক্সাইড নিতে নিতে রক্ত একটা সময় কি আবার বিশুদ্ধ থেকে দূষিত হয়ে যায়। মানে অক্সিজেন কমে যাচ্ছে রক্তের মধ্যে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে যে দূষিত রক্তটা সেটা কার মাধ্যমে বাহিত হয়? সেটা শিরার মাধ্যমে বাহিত হয়। তাহলে যে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেশি, অক্সিজেনের পরিমাণ কম, সেটাকে বলা হয় দূষিত রক্ত এবং সেটা শিরার মাধ্যমে বাহিত হয়। আর যে সমস্ত অক্সিজেনের মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাই অক্সাইড কম, সেগুলোকে বলা হয় বিশুদ্ধ রক্ত। আর এই বিশুদ্ধ রক্ত কোন রক্তবাহের মধ্যে দিয়ে যায়? ধমনীর মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি লিখে দিলাম অক্সিজেন এখানে বেশি, এখানে অক্সিজেন কম। আর রক্তজালক কোনগুলোকে বলা হচ্ছে? এই দেখো, শিরা, ধমনী। এই শিরা ধমনীর মাঝখানে সূক্ষ্ম কিছু বাহ দেখতে পাওয়া যায়। এই সূক্ষ্ম রক্তবাহগুলোকে বলা হয় রক্তজালক, যেটা শিরা ধমনীকে যুক্ত করে রেখেছে, এটাকে বলা হচ্ছে রক্তজালক। তাহলে এই হচ্ছে 3 প্রকার রক্তবাহ। আর একটা যেটা রয়েছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড হচ্ছে এই যে মাঝখানে রয়েছে, হৃৎপিণ্ড একটা পাম্প মেশিন, যে কি করে? যে রক্তকে পাম্প করছে। হৃৎপিণ্ডের কাজ হচ্ছে দেহ থেকে দূষিত রক্তগুলোকে নেওয়া, সেই দূষিত রক্তগুলোকে ফুসফুসে পাঠানো, কারণ ফুসফুসের মধ্যে প্রচুর অক্সিজেন রয়েছে। ফুসফুসে পাঠালো, ফুসফুস থেকে রক্তগুলোকে বিশুদ্ধ করে এনে আবার হৃৎপিণ্ড দেহে পাঠাচ্ছে। তাহলে দেহ থেকে দূষিত নেওয়া, ফুসফুসে পাঠিয়ে বিশুদ্ধ করা এবং বিশুদ্ধ রক্তকে আবার দেহে পাঠানো, এই কাজটাই কিন্তু আমাদের হৃৎপিণ্ড করছে। এটাকে ব্লাড পাম্পিং বলা হয়ে থাকে, বা রক্তের বিশুদ্ধকরণ করছে হৃৎপিণ্ড। তো আমরা ডিটেল কাজটা জানবো আস্তে আস্তে। তো জাস্ট এখন এইটুকু জানলাম যে এই 3টে অংশ নিয়ে আমাদের দেহে রক্ত সংবহন তন্ত্র উপস্থিত। আর যেহেতু আমাদের দেহে রক্ত সবসময় রক্ত বাহের মধ্যে দিয়ে যাতায়াত করে,
অন্য কোথাও কিন্তু রক্ত বেরিয়ে যায় না, মানে কোনো দেহের ফাঁকা গহর রয়েছে সেখানে রক্ত পূর্ণ হয়ে যাবে তা কিন্তু না। রক্ত সবসময় রক্ত বাহের মধ্যে দিয়েই যাতায়াত করে। তো যেহেতু রক্ত বাহের মধ্যে দিয়েই যাতায়াত করে, তাই এই প্রকার সংবহনকে বলা হয় বদ্ধ সংবহন তন্ত্র। কি বলা হবে? বদ্ধ সংবহন তন্ত্র। কারণ রক্তটা একটা বদ্ধ নালিকার মধ্যে দিয়ে কিন্তু সবসময় যাতায়াত করছে। আর কিছু কিছু জীব আছে যাদের মধ্যে, যেমন পতঙ্গ, আরশোলার ক্ষেত্রে রক্ত নির্দিষ্ট নালীপথে না গিয়ে কি হয়, দেহের যে ফাঁকা ফাঁকা প্রকোষ্ঠ বা গহরগুলো রয়েছে সেই জায়গায় মুক্ত হয়ে যায়। তাই জন্য ওদের সংবহন তন্ত্রকে বলা হয় মুক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা এই মুক্ত সংবহন তন্ত্র, বদ্ধ সংবহন তন্ত্র দুটোই কিন্তু দেখব। তো এই যে সংবহনের প্রকারভেদ বললাম, একটা হচ্ছে মুক্ত সংবহন তন্ত্র। এক্ষেত্রে কি হয়, রক্ত দেহ গহরে মুক্ত হয়, তাই এটাকে মুক্ত সংবহন তন্ত্র বলা হচ্ছে। আর বদ্ধ সংবহন তন্ত্র আমরা কাকে বলছি? এক্ষেত্রে রক্ত সর্বদা রক্ত বাহের মধ্যে দিয়ে যাতায়াত করে, তাই এটাকে বদ্ধ সংবহন তন্ত্র বলা হচ্ছে। এক্সাম্পল কি হয়ে যাবে? এক্সাম্পল মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায় আরশোলা, ককরোচ জান্তা পার্টি। ঠিক আছে, মনে রাখবে ককরোচ জান্তা পার্টি। ককরোচের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে? মুক্ত সংবহন তন্ত্র দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাওয়া যায় মানুষের মধ্যে। চলো তাহলে আমরা এই সংবহন তন্ত্রগুলো দেখে নিই। ফার্স্টে চলে আসছে মুক্ত সংবহন তন্ত্রে। এই যে আরশোলার ছবি দেওয়া আছে, তো এখানে আমি এরকম ছবিটাও দেখিয়ে দিই, দেখো বড় করে দেখাই। এই ধরো আরশোলার, এটা ধরো মস্তিষ্ক অংশ রয়েছে, এটা হচ্ছে মস্তিষ্ক। তো এটা হচ্ছে পৃষ্ঠদেশ। এই সাইডটাকে আমরা কি বলবো? এই সাইডটাকে বলছি পৃষ্ঠদেশ, আর এই সাইডটাকে বলি অঙ্কদেশ। ঠিক আছে, পেটের দিকটা মানে নিচের দিকটা অঙ্কদেশ, আর উপরে যে পৃষ্ঠদেশে যেখানে পাখনা থাকে সেই জায়গাটা হচ্ছে পৃষ্ঠদেশ। এবার এদের বডিতে কিভাবে রক্ত সংবহন তন্ত্রটা উপস্থিত দেখে নাও। এটা মস্তিষ্ক, ঠিক আছে, এটা মস্তিষ্ক আরশোলার। এবার এই যে সাদা রঙের নলাকার একটা অংশ দেখতে পাচ্ছ না, এটা কি বলতো? 13খানা চেম্বার আছে, 13খানা প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখতে পাওয়া যায়। তাহলে এদের হৃৎপিণ্ডটা পৃষ্ঠদেশে অবস্থান করে, এইভাবে কটা রয়েছে? টোটাল 13টা মতন কিন্তু রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, যাই হোক 13টা মতন উপস্থিত রয়েছে। আর এই হৃৎপিণ্ডের পাশে এক রকমের পেশি রয়েছে যেগুলোকে বলা হয় অ্যালারি পেশি। ঠিক আছে, এরকম ভাবে বিভিন্ন পেশি রয়েছে, এ পাশেও রয়েছে ও পাশেও রয়েছে। ঠিক আছে, এগুলো পেশি রয়েছে। ঠিক আছে, এগুলোকে কি বলছি আমরা? অ্যালারি পেশি। ঠিক আছে, আর এটা হচ্ছে 13টা প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড, 13টি প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। তো এদের দেহের গহরগুলোকে কি ভাগে ভাগ করা হয়েছে? এই যে জায়গাটায়, এই ফাঁকা জায়গাটায়, এটাকে কি বলা হয়? মানে এই মিডিলটাকে অ্যাকচুয়ালি, এই অঙ্কদেশে এটাকে বলা হয় পেরিভিসেরাল সাইনাস। এই পৃষ্ঠদেশে যেটা রয়েছে এইটাকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। মানে ফাঁকা গহরগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে, আর এই মধ্যবর্তী এরিয়াটা,
এই মধ্যবর্তী এরিয়াটাকে আমরা কি বলছি? পেরিনিউরিয়াল সাইনাস। ঠিক আছে, অঙ্কদেশের নিচটা হয়ে যাচ্ছে পেরিভিসেরাল, ওপরটা পেরিকার্ডিয়াল, আর মাঝের অংশটাকে বলছি আমরা পেরিনিউরাল সাইনাস। এই তিনটে যে অংশ এগুলো হচ্ছে দেহের ফাঁকা প্রকোষ্ঠ, যেগুলোকে বলা হয় হিমোলিম্ফ। ঠিক আছে, হিমোলিম্ফ বলা হচ্ছে। আর এদের রক্তকে কি বলা হয়? হিমোসিল বলা হয়। হিমোসিল, যে কারণ এদের রক্ত কিন্তু লাল রঙের হয় না, এদের রক্তে কি কি থাকে? এদের রক্ত কিন্তু কালারলেস হয়ে থাকে। এই প্রকার রক্তকে কি বলছি? হিমোসিল বলছি। আচ্ছা, তাহলে এক্ষেত্রে রক্ত সংবহন কিভাবে হয়, মুক্ত সংবহন তন্ত্র কিভাবে হয়, ভালো করে দেখো। তো যখন এই যে অ্যালারি পেশিগুলো কি করে? সংকুচিত হয়। অ্যালারি পেশির সংকোচন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই শুরু করার আগে। এই প্রত্যেকটা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের মধ্যে না দুটো একজোড়া করে ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে বলা হয় অস্টিয়া। এই ছিদ্রগুলোকে কি বলা হয়? অস্টিয়া। একজোড়া করে এই ছিদ্রগুলো প্রেজেন্ট থাকে, প্রতি প্রকোষ্ঠে একজোড়া করে অস্টিয়া প্রেজেন্ট থাকে। এইবার দেখো, এই অ্যালারি পেশি মানে এটা আরশোলার ওপর দিকটা, পিঠের দিকটা। তো পিঠের দিকে কি হচ্ছে? এই যে দুপাশে অ্যালারি পেশিগুলো রয়েছে, অ্যালারি পেশির সংকোচনের ফলে কি হয়? এটা সংকুচিত হচ্ছে, ফলে পেরিভিসেরাল সাইনাসে যে ব্লাডগুলো ছিল সেই ব্লাডগুলো কি হলো? পেরিকার্ডিয়াল সাইনাসে চলে গেল, মানে এখান থেকে ওপরে চলে গেল, ওপরটায়। ওপরে যেই চলে গেল তখন এই অ্যালারি পেশি প্রসারিত হয়ে যাচ্ছে, এবং প্রসারিত হলে সমস্ত যে রক্তগুলো এসছে অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডের ভেতরে ঢুকে গেল। কি বললাম বুঝতে পারলে? প্রথমে সংকোচন হলো, এখান থেকে রক্ত ওপরে চলে গেল, ওপরে যাওয়ার পর অ্যালারি পেশি আবার প্রসারিত হয়ে গেল এবং প্রত্যেকটা ছিদ্র দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ঢুকে গেল। আর এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো এমনভাবে করা যে ধরো প্রত্যেকটা প্রকোষ্ঠের মধ্যে এরকম গেট রয়েছে, যে এখান থেকে রক্ত সামনে যেতে পারবে কিন্তু ব্যাক করে রিভার্সে কখনো আসতে পারবে না। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কি এই যে অগ্রভাগেই যেতে পারবে, মস্তিষ্কের অগ্রভাগে এই দিকেই রক্তটা যেতে পারবে। তাহলে এখানে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়া দিয়ে হৃৎপিণ্ডের মধ্যে রক্ত ঢুকলো, রক্তগুলো সামনের দিকে অগ্রসর হলো এবং সামনের দিক থেকে অগ্রসর হয়ে আবার কি কোথায় চলে এলো? পেরিনিউরিয়াল সাইনাসে চলে এলো। তো এইভাবে এদের কিন্তু রক্ত সংবহন তন্ত্র চলছে। ঠিক আছে, পেরিনিউরিয়াল সাইনাস থেকে আবার পরবর্তীকালে পেরিভিসেরাল সাইনাসে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই পরপর পরপর কোথা থেকে কোথায় রক্ত যাচ্ছে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে কি কি বললাম? প্রথমে পেরিভিসেরাল সাইনাস, আমি তীর চিহ্ন দিয়ে লিখে দিচ্ছি পেরিভিসেরাল সাইনাস। এখান থেকে পেরিকার্ডিয়াল সাইনাস, সেখান থেকে অস্টিয়ার মাধ্যমে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডে প্রবেশ করলো, হৃৎপিণ্ড থেকে মস্তিষ্কের অগ্রভাগে গেল, মানে মস্তিষ্কের অগ্রভাগ, সেখান থেকে পেরিনিউরিয়াল সাইনাস, পেরিনিউরিয়াল সাইনাস, তারপর সেখান থেকে আবার পুনরায় পেরিভিসেরাল সাইনাস। মানে এইভাবে কিন্তু আরশোলার মুক্ত সংবহন তন্ত্র চলছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার যেটা দেখবো বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ সংবহন তন্ত্র কিভাবে সম্পন্ন হয়? আচ্ছা, তো বদ্ধ সংবহন তন্ত্র আমরা অলরেডি বললাম যে বদ্ধ সংবহন তন্ত্রে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে আর রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত চলাচল করছে। সাপোজ ধরো এখানে কি রয়েছে? হার্ট রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডতে মানে কি হচ্ছে? আমাদের দেহের যত দূষিত রক্ত রয়েছে, এগুলো কি দেহের সব দূষিত রক্ত। এই দূষিত রক্ত কোথায় এলো? হৃৎপিণ্ডে এলো। আসার পর এই দূষিত রক্ত কোথায় যায়? ফুসফুসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফুসফুস, আমাদের লাংস। একজোড়া যে ফুসফুস রয়েছে সেই ফুসফুসে গেল। ঠিক আছে, ফুসফুসে গেল। তো ফুসফুসে গেলে কি হবে? রক্ত বিশুদ্ধ হয়ে গেল। বিশুদ্ধ হয়ে আসার পর আবার হৃৎপিণ্ডে আসছে এবং হৃৎপিণ্ড থেকে পুনরায় এটা দেহকোষের মধ্যে যাচ্ছে। এগুলো ধরো দেহকোষ। তো যেহেতু এগুলো রক্ত বাহের মধ্যে করছে, দেখো সবসময় এটা লিখে দিই আমি যে এটা হচ্ছে ধমনী,
যার মাধ্যমে কি যাচ্ছে, বিশুদ্ধ রক্ত পরিবাহিত হচ্ছে। বিশুদ্ধ রক্ত কোথায় যাচ্ছে, দেহকোষে। তো দেহকোষে অক্সিজেন দিতে দিতে আর কার্বন ডাইঅক্সাইড নিতে নিতে দূষিত হয়ে যায়, তো এটা হয়ে যাচ্ছে শিরা। শিরার মাধ্যমে দূষিত রক্ত পুনরায় কোথায় এলো, হৃৎপিণ্ডে এলো। হৃৎপিণ্ড এই দূষিত রক্ত কোথায় পাঠাচ্ছে, ফুসফুসে পাঠাচ্ছে। ফুসফুস আবার এটাকে বিশুদ্ধ করে হৃৎপিণ্ডে পাঠাচ্ছে। বোঝা গেল? এইভাবে কিন্তু রক্ত সংবহন তন্ত্র চলছে। তাহলে এই কারণে আমি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটাও লিখে দিই। তাহলে এখানটায় ফুসফুসে প্রচুর অক্সিজেন রয়েছে, তাহলে এটা অক্সিজেন সমৃদ্ধ হলো। অক্সিজেন সমৃদ্ধ রক্ত বডিতে ট্রান্সফার করলো। এখানে কার্বন ডাইঅক্সাইড সমন্বিত রক্ত, এখানে কার্বন ডাইঅক্সাইড সমন্বিত রক্ত, এবং এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দেওয়া। এইভাবে কিন্তু আলটিমেটলি প্রসেস চলছে। এটাকে বলছি আমরা বদ্ধ সংবহন তন্ত্র। এই ওয়েতে চলছে। এটা আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝবো যখন হার্টের গঠনটা আমরা পড়বো, তখন হার্টের মধ্যে কিভাবে এই রক্তটা সঞ্চালন হচ্ছে আরো ক্লিয়ার ভাবে কিন্তু আমরা বুঝে যাব। জাস্ট এখন এইটুকু বুঝে রাখো, কোথা থেকে দূষিত রক্ত, কোথা থেকে বিশুদ্ধ রক্ত যায়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসে দেহ তরল। আমাদের বডিতে যত রকমের তরল রয়েছে, লিকুইড পদার্থ, সেগুলোকে সবই আমরা বলছি দেহ তরল। তো শুধু রক্তই যে তরল পদার্থ আমাদের দেহে তা তো না, অনেক তরল রয়েছে। কি কি? একটা রক্ত, সেটা সম্পর্কে তো আমরা পড়বো। রক্ত লসিকা হচ্ছে প্রধান দেহ তরল, কারণ রক্ত এক ধরনের যোগ কলা, রক্ত লসিকা সব এগুলো যোগ কলা। তো এই রক্তের মধ্যে কি কি থাকে? রক্তের মধ্যে অনেক উপাদান থাকে। প্লাজমা রস বা রক্তরস থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, রক্ত অনুচক্রিকা, এগুলো প্রেজেন্ট থাকে। ঠিক আছে? লসিকার মধ্যেও এরকম বেশ কিছু প্লাজমা প্রেজেন্ট থাকবে, শ্বেত রক্তকণিকা প্রেজেন্ট থাকবে, অনুচক্রিকা প্রেজেন্ট থাকবে। ঠিক আছে? এই সমস্ত রক্ত আর লসিকা কি করে, দেহের মধ্যে সংবহন ঘটায়। খাদ্য, শ্বাসবায়ু এইসবের পরিবহন ঘটাচ্ছে। রক্তের মাধ্যমে হরমোন পরিবহন ঘটে। লসিকা কি করে, কিছু রক্তবাহ থেকে রক্তবাহ থেকে পুষ্টি পদার্থ বা পুষ্টি উপাদান গ্রহণ করে সেগুলো আবার কলাকোষে স্থানান্তরিত করে। তো এই হচ্ছে রক্তলসিকার কাজ। এছাড়াও যে দেহ তরলগুলো রয়েছে, সেই দেহ তরলগুলো ভালো করে শুনে নাও। ঘাম, যার মাধ্যমে আমরা কি বজ্র পদার্থগুলোকে বা দেহের বাইরে নির্গত করতে পারি। ঘর্মগ্রন্থি, আমাদের স্কিনে প্রচুর ঘর্মগ্রন্থি প্রেজেন্ট, তো এগুলো কি করে, বজ্র পদার্থকে দেহ থেকে নির্গত করে। আচ্ছা, মূত্রের মাধ্যমে কি, মূত্রের মাধ্যমে আমরা সেম যে নাইট্রোজেন ঘটিত যে বজ্র পদার্থ আমাদের দেহে তৈরি হয়, প্রোটিন ভাঙলেই আমাদের মূলত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়। আর সেই নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে মূত্রের মাধ্যমে কিডনি বাইরে বার করে দেয়। তাহলে সেই মূত্র তৈরি করতে গেলেও তো সেটাও তো রক্তের প্রয়োজন হচ্ছে, তাই না? মূত্র এক ধরনের তরল, যেটা নাইট্রোজেন ঘটিত, লিখে রাখি, নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থকে দেহের বাইরে ত্যাগ করে। CSF, এটার নাম হচ্ছে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কোথায় থাকে? মস্তিষ্কের মধ্যে যে স্তরগুলো রয়েছে, তার মস্তিষ্কের প্রকোষ্ঠে, সুষমাকাণ্ড, তার মধ্যে যে ফাঁকা প্রকোষ্ঠ রয়েছে, সেই সমস্ত জায়গায় এই সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রেজেন্ট থাকে। এটাও কিন্তু আত্মরক্ষায় সাহায্য করে থাকে এবং বিভিন্ন পুষ্টি পদার্থের সংবহনেও সাহায্য করে থাকে। তারপরে সাইনোভিয়াল তরল, আমাদের অস্থির জয়েন্টে জয়েন্টে থাকে, প্রত্যেকটা অস্থি সন্ধিতে উপস্থিত এক ধরনের তরল, যা অস্থির সঞ্চালনে সাহায্য করে। কলাকোষীয় তরল, ভালো, এই ধরনের বেশ কিছু কলাকোষ রয়েছে। কলাকোষের মধ্যে যে প্রোটোপ্লাজমীয় তরল রয়েছে, সেগুলোকে কি বলছি আমরা? কলাকোষীয় তরল। আর এইরকম কলাকোষের মাঝে মাঝে যে ফাঁকা স্থানগুলো রয়েছে, এই যে ফাঁকা স্থানগুলো, এই জায়গাতেও কোষের ফাঁকা ফাঁকা জায়গাগুলোতেও কিছু তরল থাকে, যেগুলোকে বলা হচ্ছে কোষান্তর তরল। ঠিক আছে? তাহলে এই সমস্ত তরলই কিন্তু আমাদের বডির দেহ তরল।
তো আমাদের এই চ্যাপ্টারে সব দেহ তরল সম্পর্কে পড়তে হবে না, আমাদের এই চ্যাপ্টারে শুধু পড়তে হবে রক্ত সম্পর্কে পড়তে হবে আমাদের। তো রক্ত কি জিনিস, রক্তের উপাদান কি কি, রক্তের মধ্যে কি কি থাকে, এই সব কিছু এভরিথিং আমরা পড়বো, এবং রক্ত হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে সঞ্চালিত হয় সেই জিনিসটা আমরা পড়বো, আর কিভাবে রক্ত তঞ্চিত হয়। তো চলো, এটাই হচ্ছে আমাদের মেইন পার্ট। এই জায়গাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। তো রক্তের মধ্যে কি কি উপাদান থাকে দেখে নাও। রক্তের উপাদানগুলো, রক্তের উপাদানগুলো এখানে কি রয়েছে, রক্তরস বা প্লাজমা, আর একটা হচ্ছে রক্তকোষ বা কণিকা। প্লাজমা কোনটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এক ধরনের তরল, এই যে রক্তবাহটাকে কেটে দিয়েছে, কেটে দিলে এখান থেকে রক্ত নির্গত হচ্ছে। তোমরা বলবে এই তরলটা লাল নয় কেন, তোমাদের বোঝানোর জন্য প্রত্যেকটা জিনিসের যা অ্যাকচুয়াল কালার সেটাই কিন্তু বোঝানো হয়েছে। যেমন এখানে হালকা ইয়েলোইশ কালার হয়, এটা যাই হোক একটু পিঙ্ক পিঙ্ক লাগছে। তো এই যে হালকা ঈষৎ ইয়েলোইশ যে কালারের যে তরলটা দেখতে পাচ্ছ, এই তরলটা হচ্ছে রক্তরস বা প্লাজমা। আর এই প্লাজমার মধ্যে, মানে আমি এখানে যদি ছবি এঁকে দেখাই, ধরো এখান থেকে এক ধরনের তরল নির্গত হচ্ছে, এই তরলটাকে আমরা কি বলছি, এই তরলটাকে বলছি প্লাজমা। প্লাজমা। তারপরে কি, রক্তকোষ কোনগুলো, এই যে লোহিত রক্তকণিকা রয়েছে, কিছু এরকম কণিকা রয়েছে, এগুলোকে বলা হচ্ছে কি লোহিত রক্তকণিকা। এই যে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা। আর এইগুলোই এত বেশি পরিমাণে থাকে যে আমরা রক্তের রং লাল দেখি, এগুলোর কারণে প্রচুর পরিমাণে প্রেজেন্ট থাকে, যার জন্য তরলের কালারটা আমরা দেখতে পাই না, প্লাজমার কালারটা। তো রক্তের মধ্যে, রক্তকোষের মধ্যে লোহিত রক্তকণিকা রয়েছে, শ্বেত রক্তকণিকা। কোনগুলো শ্বেত রক্তকণিকা, এই দেখো এইগুলো হয়ে যাচ্ছে শ্বেত রক্তকণিকা। এবার শ্বেত রক্তকণিকা 5 রকমের হয়, তাই বিভিন্ন রকমের স্ট্রাকচার এখানে দিয়েছে। 5 রকমের শ্বেত রক্তকণিকা উপস্থিত। অনুচক্রিকা, কিছু ভাঙাচোরা কোষও এখানে দেখতে পাওয়া যায়। এই দেখো কিছু ভাঙাচোরা কোষ, এরকম ধরনের কিছু কোষ দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হচ্ছে কি অনুচক্রিকা। তাহলে 3 ধরনের রক্তকোষ, তাহলে একটা তরল, তরলের মধ্যে 3 ধরনের রক্তকোষ আমরা দেখলাম। এই যে প্লাজমা, প্লাজমার মধ্যে কি কি উপাদান প্রেজেন্ট থাকে দেখো, প্লাজমার মধ্যে কি কি উপাদান প্রেজেন্ট থাকে। জল থাকছে 91 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 9%। মানে এই প্লাজমার মধ্যেও কিছু কঠিন বস্তু রয়েছে আর ম্যাক্সিমামটা জল। কঠিন বস্তুগুলো কি কি, কিছু অজৈব বস্তু, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো। কিছু জৈব বস্তু থাকে, জৈব বস্তু কি প্রোটিন হতে পারে, প্রোটিন বিহীন পদার্থ হতে পারে, এবং অন্যান্য জৈব বস্তুও হতে পারে। তো প্লাজমার মধ্যে ধরো রক্তের মধ্যে দিয়ে খাবার যাচ্ছে, পুষ্টি পদার্থ যাচ্ছে, হরমোন যাচ্ছে, উৎসেচক যাচ্ছে, তো জৈব বস্তু অজৈব বস্তু থাকবেই। যেমন কিছু সিরাম, অ্যালবুমিন রয়েছে, মানে প্রোটিনগুলোর নাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই ধরনের প্রোটিনগুলো কিন্তু প্রেজেন্ট থাকছে। প্রোটিন বিহীন কি কি পদার্থ থাকে, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এই ধরনের প্রোটিন বিহীন পদার্থ প্লাজমার মধ্যে রয়েছে। আর জৈব বস্তু কি, গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, হরমোন, উৎসেচক, বিলিরুবিন, বিলিভার্টিন, এগুলো সব রক্তের মধ্যে দিয়ে পরিবাহিত হয়। তো এই যে উপাদানগুলো রক্তের প্লাজমা বা রক্তরসের মধ্যেই কিন্তু থাকে যখন পরিবহন হচ্ছে বা সংবহন হচ্ছে। রক্তের কোষে লোহিত কণিকার মধ্যে নিশ্চয়ই ঢুকে যাবে না, বা শ্বেত কণিকার মধ্যে ঢুকে যাবে না। ওই জন্য রক্ত কোষের থেকে এই উপাদানগুলো কিন্তু রক্তরস বা প্লাজমার মধ্যেই বেশি পরিমাণে পাওয়া যায়। আর রক্তরসের মধ্যে কি কি থাকে, রক্তকোষের মধ্যে লোহিত কণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। লোহিত রক্তকণিকা হচ্ছে আরবিসি, মানে রেড ব্লাড সেল বলা হয়। তো চলো এগুলো আলাদা করে দেখাই। আচ্ছা, রক্তরস এখানে অলরেডি আমি ওখানেই সব বলে দিলাম। তাহলে রক্তরসের মেন উপাদান আমাদের মনে রাখতে হবে কি, জল আর কঠিন পদার্থ। এবার প্রশ্ন আসার চান্সেস কোথায়, এই যে জল থাকছে 91 থেকে 92%, কঠিন পদার্থ থাকছে 8 থেকে 9%। ঠিক আছে, আর এই কঠিন পদার্থের মধ্যে মেন উপাদান যেটা, সেটা হচ্ছে প্রোটিন। কি কি প্রোটিন থাকে, প্লাজমা প্রোটিনের নামগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমাদের। কি কি প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন, এই কটা ভালো করে মুখস্থ রাখবে।
ঠিক আছে, এটা গেল প্লাজমা। এরপর চলে আসছি লোহিত রক্তকণিকা। দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে লোহিত রক্তকণিকা। তো এই লোহিত রক্তকণিকা কেমন দেখতে হয়? দ্বি অবতল হয়, মানে ওপর থেকে যদি দেখি তাহলেও দেখবো এখানটা গর্ত মতন, যদি এই উল্টো এটাকে যদি উল্টো করে দিই তাহলে ওপাশটাও দেখবো বাটির মতন শেপ, দুপাশটাই এরকম অবতল শেপের থাকে। আর এর মধ্যে এক ধরনের রঞ্জক যেটাকে বলা হয় হিমোগ্লোবিন, এখানে কি থাকছে? হিমোগ্লোবিন রঞ্জক, এরকম 4টে পেপটাইড নিয়ে একটা পলিপেপটাইড মানে সরি টেট্রামেরিক প্রোটিন হিমোগ্লোবিন, এটার নাম কি? আরবিসির মধ্যে কি উপস্থিত থাকে? হিমোগ্লোবিন উপস্থিত থাকে। এটাকে বলা হয় শ্বাসরঞ্জক। হিমোগ্লোবিনকে কি বলা হচ্ছে? শ্বাসরঞ্জক বলা হয়, কারণ এটা কিন্তু শ্বাসবায়ু পরিবহন করে। এই যে রক্তের মধ্যে দিয়ে অক্সিজেনটাকে পরিবহন করে নিয়ে যেতে হবে, অক্সিজেন ম্যাক্সিমাম অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন। অক্সিজেনগুলোকে এই জায়গায় বসতে দেয়, যে বাটির মতন শেপ রয়েছে, দ্বি অবতল শেপ রয়েছে। তো হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক হিসেবে কাজ করে। আর এই হিমোগ্লোবিন থাকার জন্যই কিন্তু রক্তের রং কি হয়? লাল বর্ণের হয়। কিছু কিছু জীব আছে যাদের মধ্যে হিমোগ্লোবিন থাকে না, হিমোসায়ানিন থাকে, যে চিংড়ি শামুক এদের, তো ওদের রক্ত কিন্তু এই জন্য লাল নয়, হিমোসায়ানিন প্রেজেন্ট থাকে তাই। আচ্ছা, তাহলে এই যে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার মধ্যে বললাম হিমোগ্লোবিন থাকে। এই লোহিত রক্তকণিকার গড় আয়ু কত? গড় আয়ু মানে কতদিন একটা লোহিত রক্তকণিকা বাঁচবে? 120 দিন। 120 দিন এই লোহিত রক্তকণিকা বেঁচে থাকতে পারে। তো এই লোহিত রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে এক, কি বললাম? শ্বাসবায়ু পরিবহন করা। ঠিক আছে, শ্বাসবায়ু পরিবহন করা, পুষ্টি পদার্থ পরিবহন করা। আরেকটা মেইন জিনিস যেটা জানতে হবে, ধরো এটাও তো একটা কোষ, রক্তকোষ বলছে, কোষ হওয়া সত্ত্বেও এর মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে না। এটা একটা ইম্পর্টেন্ট ফিচার্স। আমাদের প্রত্যেকটা কোষে কিন্তু নিউক্লিয়াস আছে, কিন্তু লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যে আমাদের কি নিউক্লিয়াস নেই। তাহলে আরবিসি নিউক্লিয়াস বিহীন, নিউক্লিয়াস বিহীন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমরা এই কটা জিনিস জানলাম। এরপর চলে আসছি শ্বেত রক্তকণিকা। তো এখানে কত রকমের শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায়? 5 রকমের শ্বেত রক্তকণিকা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা কয় প্রকার? 5 প্রকার। কি কি? 5 প্রকার। 5 প্রকারের নাম লিখে দিই। একটা হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এই 5 প্রকারের শ্বেত রক্তকণিকা কিন্তু দেখতে পাওয়া যায়। নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, মনোসাইট, লিম্ফোসাইট। এর মধ্যে কয়েকটার কাজ জেনে রাখো। নিউট্রোফিল হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা, আর এখানে যে লিম্ফোসাইট রয়েছে এটা মূলত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় কিন্তু কাজে লাগে। দেখো আমাদের দেহে কোনো ধরো বাইরে থেকে ভাইরাস আক্রমণ করলো, কোনো ব্যাকটেরিয়া আক্রমণ করলো, যার জন্য আমাদের কোনো রোগ হচ্ছে, তো সেই রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে কে? এই লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কি করে? লিম্ফোসাইট আবার 2 রকমের হয়, একটা টি লিম্ফোসাইট, একটা বি লিম্ফোসাইট। এরা ওই রোগ জীবাণুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, যেটা গিয়ে ওই জীবাণুর সাথে লড়াই করে আমাদের রোগটা ধ্বংস করে। তো আমাদের ইমিউনিটিতে বা রোগ জীবাণু ধ্বংসে সাহায্য করে কে? লিম্ফোসাইট। তাহলে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে, অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করে। ঠিক আছে, অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে রোগ জীবাণু ধ্বংস করে। আর এদিকে আমরা জানবো
বেসোফিলের কাজ, বেসোফিল কি করে? বেসোফিল হেপারিন নিঃসরণ করে। হেপারিন নিঃসরণ করে। এই হেপারিন কি কাজ করে বলতো? রক্তের মধ্যে দিয়ে যে রক্তটা বয়ে যাচ্ছে সেই রক্তটা যাতে জমাট বেঁধে না যায় সেই জন্য এই হেপারিন কিন্তু সাহায্য করে। তাহলে বেসোফিল হেপারিন তৈরি করছে, আর হেপারিন রক্ত তঞ্চনে বাধা দেয়। ঠিক আছে, রক্ত তঞ্চন মানে রক্ত জমাট বেঁধে যাওয়া। যদি আমাদের রক্তবাহের মধ্যে রক্ত জমাট বেঁধে যেত তাহলে চলাচল বন্ধ হয়ে যেত, সংবহন বন্ধ হয়ে যেত, তাহলে আমাদের সব কোষে পুষ্টি পদার্থ শ্বাসবায়ু পৌঁছতে পারতো না, তার ফলে আমরা মারা যেতাম। তো এই কারণে বেসোফিল কি করছে? হেপারিন নিঃসরণ করে রক্তকে তঞ্চিত হতে বাধা দিচ্ছে। হেপারিন থাকলে আর রক্ত জমাট বাঁধবে না। আর এদিকে ইওসিনোফিল কি করে? এই হিস্টামিন ক্ষরণ করে। হিস্টামিন ক্ষরণ করে, এটা আবার অ্যালার্জি প্রতিরোধ করে থাকে। অ্যালার্জি প্রতিরোধ করে। ঠিক আছে, তাহলে এই যে শ্বেত রক্তকণিকাগুলো সম্পর্কে আমরা পড়লাম, এরা মূলত আমাদের বডি সোলজার্স হিসেবে কাজ করে, মানে আমাদের দেহের সৈনিক হিসেবে কাজ করে। দেহের রোগ জীবাণুর বিরুদ্ধে বা আমাদের ইমিউনিটি গড়ে তুলতে হেল্প করে আমাদের এই শ্বেত রক্তকণিকা। এগুলোকে WBC বা হোয়াইট ব্লাড সেলও বলা হয়ে থাকে। আর এদের গড় আয়ু 1 থেকে 15 দিন, এরা বেশি দিন বাঁচে না, কিন্তু 1 থেকে 15 দিন এরা বেঁচে থাকে, আবার পুনরায় তৈরি হয়। আমাদের বডি কিন্তু এগুলো তৈরি করতে থাকে সব সময়। ঠিক আছে, তাহলে এইগুলো গেল শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার গড় আয়ু এবং এদের টাইপ আর কয়েকটা কাজ আমরা দেখলাম। আর কি রয়েছে? আরেক ধরনের রক্তকোষ, সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা এরকম বিনষ্ট ভাঙাচোরা কোষ, এরকম ধরনের কোষ, হ্যাঁ, পূর্ণাঙ্গ কোষ কিন্তু থাকে না। এই কোষটা মূলত কি কাজে সাহায্য করে বলতো? এটি মূলত রক্ত তঞ্চনে সাহায্য করে। ধরো কোথাও কেটে গেল, সেখান থেকে রক্ত বেরোচ্ছে, তো যদি একভাবে রক্ত বেরিয়ে যায় তো আমাদের বডির রক্ত শেষ হয়ে যাবে, রক্তটাকে জমাট বাঁধতে হবে। তাহলে সেই জমাট বাঁধার কাজটা কে করবে? অনুচক্রিকা কিন্তু করে। অনুচক্রিকা এক ধরনের পদার্থ উৎপন্ন করে যেটার নাম হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। এই এক ধরনের পদার্থ উৎপন্ন করছে, এটার নাম থ্রম্বোপ্লাস্টিন। আর এই থ্রম্বোপ্লাস্টিন যখন আমরা রক্ত তঞ্চন পড়বো তখন দেখবো এই থ্রম্বোপ্লাস্টিন কিভাবে রক্ত তঞ্চনে হেল্প করছে। বোঝা গেল? তাহলে এটা চলে গেল আমাদের অনুচক্রিকার কাজ। তাহলে 3 ধরনের রক্তকোষের কাজ আমরা পড়লাম। তাহলে এদের পার্থক্যগুলো রয়েছে, জাস্ট একবার দেখে নেবে পার্থক্যটা কি রয়েছে। লোহিত রক্তকণিকার আকার মূলত গোলাকার হয়ে থাকে, এদের আকার অনিয়তাকার, অনুচক্রিকা ডিম্বাকার হয়। নিউক্লিয়াসে লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস থাকে না, শ্বেত রক্তকণিকাতে থাকবে, অনুচক্রিকায় নিউক্লিয়াস থাকে না। লোহিত রক্তকণিকাতে হিমোগ্লোবিন থাকে, এতে কোনো রঞ্জক নেই, অনুচক্রিকাতেও রঞ্জক নেই। এটা মূলত অক্সিজেন কার্বন ডাই অক্সাইড মানে শ্বাসবায়ু পরিবহন করে, এটা রোগ জীবাণু ধ্বংস করে, আর এটা রক্ত তঞ্চনে সাহায্য করে। মেন কাজগুলো আমরা জেনে গেছি, তো অসুবিধা নেই। চলো, রক্তের উপাদানগুলো তো আমরা জানি। তো রক্তের গ্রুপ, এবার বলো, প্রত্যেকটা মানুষের রক্তের গ্রুপ তো আলাদা হয়। কারোর A ব্লাড গ্রুপ শুনেছি, কারোর B ব্লাড গ্রুপ শুনেছি, কারোর AB ব্লাড গ্রুপ শুনেছি, কারোর O ব্লাড গ্রুপ। কেন ব্লাড গ্রুপ আলাদা হয়? তো এই রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন কে বলতো? রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কার করেন। তো তিনি কি হিসাবে রক্তের গ্রুপ আবিষ্কার করলেন? কি হিসাবে? দুটো জিনিসের ভিত্তিতে। একটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন, আর একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। কি জিনিস এই দুটো? অ্যাগ্লুটিনোজেন কোথায় থাকবে? অ্যাগ্লুটিনোজেন থাকে লোহিত কণিক মানে আরবিসির পর্দায়, আরবিসির পর্দাতে এই উপাদানটা থাকে। আর অ্যাগ্লুটিনিন কোথায় থাকবে? রক্তরস বা প্লাজমাতে। এবার
কি অ্যাগ্লুটিনোজেন থাকলে কোন ব্লাড গ্রুপ হবে, কি অ্যাগ্লুটিনিন থাকলে কোন ব্লাড গ্রুপ হবে, চলো দেখে নিই। তাহলে এই দুটো জিনিসকে আমরা দেখব। চলো, কি কি ব্লাড গ্রুপ হয় বলো তো? কি কি ব্লাড গ্রুপ হয়? এ ব্লাড গ্রুপ হয়, বি ব্লাড গ্রুপ হয়, এবি ব্লাড গ্রুপ হয়, আর একটা লিখলাম না, ও ব্লাড গ্রুপ হয়। যদিও পরের পেজে লেখাই আছে, আমি তাও এখানে লিখে দিচ্ছি, আগে বুঝে নাও। এখান থেকে আচ্ছা দেখো, তাহলে এখানে পরের পেজে যদিও লেখা আছে, এখানে আমি একবার লিখে দিচ্ছি, দেখে নাও। আচ্ছা, কি হবে? অ্যাগ্লুটিনোজেন, অ্যাগ্লুটিনোজেন যদি এ থাকে, যদি এ অ্যাগ্লুটিনোজেন থাকে, ঠিক আছে, অ্যাগ্লুটিনোজেন এ হতে পারে, বি হতে পারে, দু রকমের অ্যাগ্লুটিনোজেন হয়। অ্যাগ্লুটিনিন আলফা আর বিটা হতে পারে, ঠিক আছে। তাহলে যদি এ অ্যাগ্লুটিনোজেন থাকে, এ ব্লাড গ্রুপ হবে, এবং এ অ্যাগ্লুটিনোজেন থাকলে তার অ্যাগ্লুটিনিন কি হবে? বিটা, বিটা অ্যাগ্লুটিনিন হবে। কেন? কারণ এ অ্যাগ্লুটিনোজেন যদি থাকে, তাহলে আলফা অ্যাগ্লুটিনিন থাকলে এই দুটো একে অপরের সাথে বিক্রিয়া করে নষ্ট করে দেবে রক্তটাকে, একে অপরের সাথে বিক্রিয়া করে দেবে। কারণ এ কে ধ্বংস করে কে? এ কে ধ্বংস করে আলফা অ্যাগ্লুটিনিন, আর বি কে ধ্বংস করবে বিটা অ্যাগ্লুটিনিন। তাহলে যার এ ব্লাড গ্রুপ, যার মধ্যে এ অ্যাগ্লুটিনোজেন আছে, তার রক্তরসে কখনোই আলফা থাকবে না, তখন বিটা প্রেজেন্ট থাকবে। কারণ বিটা কেন প্রেজেন্ট থাকবে? কারণ এই মানুষটাকে, যার এ ব্লাড গ্রুপ, তাকে যদি আমি বি ব্লাড গ্রুপের রক্ত দিয়ে দিই, সেই মানুষটা মারা যাবে। ওই জন্য রক্তের গ্রুপ ম্যাচিং করে কখনো কাউকে রক্ত দেওয়া উচিত না, ঠিক আছে। কারণ অন্য জিনিস, এমন কিছু জিনিস রয়েছে যেটা অন্য রক্তকে নিতে পারবে না। অন্য আমি এর মধ্যে বি ব্লাড গ্রুপ দিলাম বা ও ব্লাড গ্রুপ দিলাম, এটা মারা যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়? অ্যাগ্লুটিনোজেন থাকবে বি, আর অ্যাগ্লুটিনিন থাকবে আলফা, ঠিক আছে। এবি ব্লাড গ্রুপ যেটা, এবি ব্লাড গ্রুপ মানে এ অ্যাগ্লুটিনোজেনও থাকবে, বি অ্যাগ্লুটিনোজেনও থাকবে, দুটোই থাকছে। আর এখানে কোনো অ্যাগ্লুটিনিন উপস্থিত নেই, কোনো অ্যাগ্লুটিনিন থাকে না। তাহলে কি হচ্ছে? এদের যে প্লাজমা পর্দা, ধরো এটা এর আরবিসি, এটা এর আরবিসি, এটা এর আরবিসি, এটা এর আরবিসি, তো এর মধ্যে কি, এগুলো ধরো এ অ্যাগ্লুটিনোজেন, তাই বিটা রয়েছে। এর ক্ষেত্রে ধরো এই যে এগুলো ধরো বি অ্যাগ্লুটিনোজেন, এগুলো বি অ্যাগ্লুটিনোজেন। তাহলে এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে বিও থাকছে, এও থাকছে, এও প্রেজেন্ট থাকছে, দুটোই থাকছে। তাহলে দুটোই যখন রয়েছে, এ কে ধ্বংস করে আলফা, বি কে ধ্বংস করে বিটা, তা দুটোর মধ্যে একটাও অ্যাগ্লুটিনিন থাকলে এই রক্ত গ্রুপটা থাকবে না, তাই জন্য এদের মধ্যে কোনো অ্যাগ্লুটিনিন থাকবে না। আর ও গ্রুপের মধ্যে কোনো অ্যাগ্লুটিনোজেন থাকে না, মানে এও থাকে না, বিও থাকে না, তাহলে এখানে আলফা বিটা দুটি অ্যাগ্লুটিনিনই প্রেজেন্ট থাকবে, কারণ এখানে কোনো অ্যাগ্লুটিনোজেনই নেই, শুধু লোহিত রক্তকণিকার পর্দা ফাঁকা, কিছু নেই এগুলো। এই অ্যাগ্লুটিনোজেন গুলো কি বলতো? এক ধরনের শর্করা জাতীয় অংশ, শর্করা। তো কি ধরনের শর্করা পর্দার মধ্যে উপস্থিত, সেই অনুযায়ী এই যে এ শর্করা হতে পারে, বি শর্করা হতে পারে, এবি শর্করা, আর নয়তো কোনো শর্করা যদি না থাকে, তাহলে সেই ব্লাড গ্রুপ হয়ে যাচ্ছে ও ব্লাড গ্রুপ। বোঝা গেছে? তাহলে এই কোন অ্যাগ্লুটিনোজেন থাকলে কি ব্লাড গ্রুপ হয়, আর তার মধ্যে কি অ্যাগ্লুটিনিন থাকে, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসি, এখানে যে ব্লাড গ্রুপ সিস্টেম, এখানে দেখো ভালো করে দেওয়া আছে। এ ব্লাড গ্রুপ, তাতে এ রেড ব্লাড সেল টাইপ কি, এ অ্যান্টিজেন রয়েছে, এটা দেখার দরকার নেই, আমি যেটা লিখে দিলাম ওটা পড়লেই হবে। আচ্ছা, তাহলে এবার যেটা দেবো, সার্বিক দাতা সার্বিক গ্রাহিতা কি? সার্বিক দাতা সার্বিক গ্রাহিতা, ভাবো যে যে এ ব্লাড গ্রুপ, যে এ ব্লাড গ্রুপ, এই এ ব্লাড গ্রুপের লোকটা, যার মধ্যে কি রয়েছে? এ অ্যাগ্লুটিনিন আর বিটা, সরি এ অ্যাগ্লুটিনোজেন হবে, এ অ্যাগ্লুটিনোজেন আর বিটা অ্যাগ্লুটিনিন, এইটা রয়েছে, এ আর বিটা রয়েছে।
তাহলে একে আমি বি ব্লাড গ্রুপের রক্ত কখনোই দিতে পারবো না। এ ব্লাড গ্রুপকে আমি এ ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবো, আর ও ব্লাড গ্রুপের রক্ত দিতে পারবো। দেখো ও ব্লাড গ্রুপের যে প্লাজমা, মানে সরি যে আরবিসি, এই আরবিসির মধ্যে তো কোনো অ্যাগ্লুটিনোজেনই নেই। তাহলে এর মধ্যে বিটা থেকে কাকে ধ্বংস করবে? এর পর্দাতে তো কিছুই নেই, কাকে ধ্বংস করবে? তাই ও ব্লাড গ্রুপ আমি একে দিতেই পারি, এ ব্লাড গ্রুপের মানুষকে ও ব্লাড গ্রুপের রক্ত দিতেই পারি, কারণ এর মধ্যে এমন কোনো জিনিস নেই যে যাকে এই বিটা ধ্বংস করতে পারে। বি তো নেই, ভালো কথা। যার বি ব্লাড গ্রুপ, তাকে আমরা রক্ত দেওয়া যাবে। আর রক্ত গ্রুপ এটা লিখে দিলাম, কোন রক্ত গ্রুপে কোন রক্ত দেওয়া যাবে। বি ব্লাড গ্রুপ যার, তাকে আমি বি ব্লাড গ্রুপ রক্ত দিতেই পারবো, তার সাথে ও ব্লাড গ্রুপ দিতে পারবো, কারণ ও ব্লাড গ্রুপে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন নেই যাকে বি ধ্বংস করতে পারে, নেই। এ বি ব্লাড গ্রুপ যার, তাকে আমি এ ব্লাড গ্রুপের রক্তও দিতে পারবো। কেন দিতে পারবো? কারণ এর মধ্যে দেখো এ অ্যাগ্লুটিনোজেনও রয়েছে, বি অ্যাগ্লুটিনোজেনও রয়েছে, কিন্তু কোনো অ্যাগ্লুটিনিন নেই, আলফাও নেই, বিটাও নেই। এই আলফা বিটাই তো অন্য রক্তকে ধ্বংস করে, কিন্তু যারা ধ্বংস করবে সেই ধ্বংস করার লোকজনই নেই এখানে প্রেজেন্ট। তাহলে কাকে ধ্বংস করবে? যে কোনো রক্ত আসুক সবাইকে নিয়ে নেবে, তাই না? তাহলে এ ব্লাড গ্রুপের রক্তও আমি এখানে দিতে পারছি, বি ব্লাড গ্রুপের রক্তও দিতে পারছি, কোনো অসুবিধা হবে না। এ বি ব্লাড গ্রুপের রক্তও দিতে পারছি, আবার ও তো দিতে পারছি, ওতে তো কিছু থাকেই না। তাহলে যে রক্তই আসুক না কেন এর মধ্যে বাধা দেওয়ার মতন বা ধ্বংস করার মতন কেউ নেই। তাই এ সবার রক্ত নিতে পারে, যেহেতু সবার রক্ত নিতে পারছে তাই একে আমরা কি বললাম? একে আমরা বলছি সার্বিক গ্রাহিতা, সবার থেকে গ্রহণ করতে পারছে। সার্বিক গ্রাহিতা হচ্ছে এ বি ব্লাড গ্রুপ। আর লাস্ট রইল ও ব্লাড গ্রুপ। ও ব্লাড গ্রুপ কি? ও ব্লাড গ্রুপকে আমরা শুধু ও ব্লাড গ্রুপের রক্তই দিতে পারবো। কেন দিতে পারবো? এ ব্লাড গ্রুপের রক্ত দিলে এর মধ্যে তো আলফা বিটা দুটোই বসে আছে, এ আসলেও ধ্বংস করে দেবে, বি রক্ত আসলেও ধ্বংস করে দেবে, এ বি আসলেও ধ্বংস করে দেবে। শুধু এমন রক্তকে আনতে হবে যার মধ্যে এ বি কিচ্ছু নেই, তার মানে ও। তাহলে কি দেখলাম? ও ব্লাড গ্রুপ সবাইকে রক্ত দিতে পারছে। দেখো এখানেও ও ব্লাড গ্রুপ, এখানেও ও ব্লাড গ্রুপ, এখানেও ও সবাইকে দিতে পারে। তাহলে ও হয়ে যাচ্ছে কি? সার্বিক দাতা। বেচারা সবাইকে দিতে পারবে কিন্তু কারোর থেকে নিতে পারবে না, এই হচ্ছে বিষয়। তাহলে সার্বিক দাতা সার্বিক গ্রাহিতা বোঝা গেল, সার্বিক দাতা সার্বিক গ্রাহিতা। এরপর রয়েছে আরএইচ ফ্যাক্টর। আরএইচ ফ্যাক্টর কি ম্যাম? আরএইচ ফ্যাক্টর হচ্ছে, আমরা দেখলাম না যে ধরো এই একটা আরবিসি, এই একটা আরবিসি বা রেড ব্লাড সেল, এর মধ্যে আমরা কি দেখলাম? এটা এ অ্যাগ্লুটিনোজেন প্রেজেন্ট থাকলে কি হচ্ছিল? এ ব্লাড গ্রুপ হচ্ছিল। এবার তোমরা শুনে থাকবে যে কারোর রক্ত এ পজিটিভ, কারোর রক্ত এ নেগেটিভ, কারোর রক্ত বি পজিটিভ, কারোর রক্ত বি নেগেটিভ, কারোর ও পজিটিভ ও নেগেটিভ, কারোর এ বি পজিটিভ এ বি নেগেটিভ। মানে এই যে চারখানা ব্লাড গ্রুপের আমরা পড়লাম, প্রত্যেকটা গ্রুপের আবার পজিটিভ নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভটা কার জন্য হয়? এই আরএইচ ফ্যাক্টরটার জন্য হয়। প্রথম এই আরএইচ ফ্যাক্টর পাওয়া গিয়েছিল রেসাস নামক একটা বানরের দেহে। কার দেহে পাওয়া গিয়েছিল? রেসাস নামক বানরের দেহে প্রথম পাওয়া গিয়েছিল। তো ধরো এটা এ ব্লাড গ্রুপ, ভালো কথা, এ অ্যাগ্লুটিনোজেন রয়েছে, এগুলো এ অ্যাগ্লুটিনোজেন, ঠিক আছে। তো এই ব্লাড গ্রুপে যদি আরো একটা ফ্যাক্টর, ধরো আরো একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাকে আমরা বলছি আরএইচ ফ্যাক্টর। এটা কি? আরএইচ ফ্যাক্টর। যদি কোনো অ্যাগ্লুটিনোজেনের সাথে আরএইচ ফ্যাক্টর প্রেজেন্ট থাকে তাহলে এটা কি রক্ত হয়ে যাবে? এ পজিটিভ রক্ত হয়ে যাবে। আর যদি শুধু এ অ্যাগ্লুটিনোজেনগুলো থাকতো, আরএইচ ফ্যাক্টরটা না থাকতো, তাহলে এ নেগেটিভ রক্ত হয়ে যেত। তাহলে এ নেগেটিভ রক্ত কোনটাকে বলবো? এ নেগেটিভ কখন হবে? যখন আরবিসির মধ্যে শুধুমাত্র এ গ্রুপগুলোই থাকবে, এটা হয়ে যাচ্ছে এ নেগেটিভ। পার্থক্য বুঝতে পারলে? এভাবে বি পজিটিভ বি নেগেটিভ, মানে বি ব্লাড গ্রুপের রক্তে যদি আরএইচ ফ্যাক্টর থাকে তাহলে বি পজিটিভ, যদি না থাকে বি নেগেটিভ। এ বির ক্ষেত্রেও যদি এ বি গ্রুপ থাকবে তার সাথে আরএইচ ফ্যাক্টরও থাকবে তাহলে এ বি পজিটিভ। যদি শুধু এ বি গ্রুপ থাকে আরএইচ ফ্যাক্টরটা না থাকে তাহলে এ বি নেগেটিভ।
ও গ্রুপের ক্ষেত্রে তোমরা জানলে যে আরবিসির পর্দায় কিচ্ছু থাকে না, এও থাকে না, বিও থাকে না। তো থাকে না তাতে কোনো ব্যাপার না। যদি আরএইচ থাকে ওতে তাহলে ও পজিটিভ, যদি আরএইচ না থাকে তাহলে ও নেগেটিভ। বুঝতে পারলে? তাহলে ওর পজিটিভ নেগেটিভ কিসের জন্য হয়? আরএইচ ফ্যাক্টর উপস্থিত থাকলে পজিটিভ রক্ত সেটা, আরএইচ ফ্যাক্টর না উপস্থিত না থাকলে সেটা নেগেটিভ রক্ত। এটা তো ক্লিয়ার হলো। এই আরএইচ ফ্যাক্টরের জন্য একটা রোগ হয় যেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। রোগটা কি? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি হয় এক্ষেত্রে? যদি মায়ের রক্ত, ধরো বিবাহ হয়েছে একটা কাপলের, মাতা আর পিতা, সেক্ষেত্রে পিতার পজিটিভ ব্লাড, সেটা যে কোনো গ্রুপের পজিটিভ হতে পারে, এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে, মোট কথা পজিটিভ ব্লাড যার মধ্যে আরএইচ ফ্যাক্টর রয়েছে। আর মায়ের রক্ত যদি নেগেটিভ হয়, সেটা যে কোনো গ্রুপের নেগেটিভ হোক না কেন, এবি ও যে কোনো গ্রুপের নেগেটিভ হোক না কেন, পিতার যদি পজিটিভ রক্ত আর মায়ের যদি নেগেটিভ রক্ত হয়, তাহলে এক্ষেত্রে একটা সমস্যা হয় কি? প্রথম যে সন্তান তৈরি হচ্ছে, এক্ষেত্রে প্রথম যে সন্তান হয় সেই সন্তানের রক্তও কিন্তু পজিটিভ হওয়ার চান্স থাকে। পিতার রক্ত পজিটিভ মানে সন্তানের রক্ত পজিটিভ হওয়ার চান্স থাকে। এবার ভালো করে দেখো, সন্তানের রক্ত পজিটিভ মানে সন্তানের দেহে কি উপস্থিত? আরএইচ ফ্যাক্টর উপস্থিত। এই আরএইচ ফ্যাক্টর যুক্ত সন্তান কার গর্ভে মানুষ হচ্ছে? সেই মায়ের গর্ভে মানুষ হচ্ছে যে মায়ের নেগেটিভ রক্ত। এবার যখন এই প্রথম সন্তানটার ক্ষেত্রে কোনো রোগ হবে না, প্রথম সন্তানটা যখন প্রসব হবে বা ডেলিভারির সময় কি হবে, যখন শিশু নির্গত হবে, শিশুর পরে প্লাসেন্টা, মায়ের দেহ থেকে এক ধরনের প্লাসেন্টা নির্গত হয়। সেই প্লাসেন্টা যদি ফেটে যায়, প্লাসেন্টার থেকে যদি শিশুর কিছুটা রক্ত যদি মায়ের দেহে পড়ে যায়, তাহলে কি হবে? শিশুর এই পজিটিভ রক্ত মানে আরএইচ ফ্যাক্টর, এই আরএইচ ফ্যাক্টরটা একটা বহিরাগত পদার্থ, মায়ের রক্তের মধ্যে কোনো আরএইচ ফ্যাক্টর নেই। তাহলে মা কি করবে? তার বডিতে এই আরএইচ পদার্থের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি বানিয়ে ফেলবে। যেমন এ গ্রুপের মধ্যে বি অ্যান্টিবডি থাকে, যেমন বি গ্রুপের মধ্যে এ অ্যান্টিবডি থাকছে, সেরকম মায়ের দেহে আরএইচ ফ্যাক্টর নেই, তার মানে এখানে কি ফ্যাক্টর থাকবে? এখানে অ্যান্টি আরএইচ মানে আরএইচকে ধ্বংস করার জন্য একটা আরএইচ ফ্যাক্টর প্রেজেন্ট থাকবে। তো এক্ষেত্রে যখন, তাহলে এখানে কি তৈরি হয়ে গেল? একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, যেটা কি ধরনের অ্যান্টিবডি? আরএইচ অ্যান্টিবডি তৈরি হয়ে গেল, যেটা কাকে ধ্বংস করবে? আরএইচ ফ্যাক্টরকে ধ্বংস করে। এটা একটা অ্যান্টিবডি। এবার দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কি হয়? এই ভ্রূণটা যদি ফার্দার পজিটিভ হয়, আবার যদি পজিটিভ ব্লাড হয়, পজিটিভ ব্লাড মানে শিশুর মধ্যে আরএইচ ফ্যাক্টর প্রেজেন্ট রয়েছে, আর সেই আরএইচকে ধ্বংস করার জন্য মায়ের বডিতে অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এবার প্লাসেন্টা তৈরি হয়েছে, যে প্লাসেন্টার মাধ্যমে মায়ের দেহের পুষ্টি পদার্থ শিশুর দেহে যায় এবং শিশুর দেহের বজ্র পদার্থগুলো মায়ের দেহে চলে আসে। তো মায়ের দেহ থেকে প্লাসেন্টার মাধ্যমে যখন পুষ্টি পদার্থ যাচ্ছে, তার সাথে সাথে এই অ্যান্টিবডিটাও কিন্তু শিশুর দেহে চলে আসছে, এবং এই অ্যান্টিবডিটা চলে এলে এই অ্যান্টিবডিটা কি করবে? শিশুর দেহের আরএইচ ফ্যাক্টরগুলোকে ধ্বংস করে দেবে। তার মানে শিশুর দেহে যে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল রয়েছে, সেগুলো সব নষ্ট হয়ে যাবে। তাহলে নষ্ট হয়ে গেলে শিশুটা কি হয়ে যাবে? মারা যাবে, বা অতিরিক্ত রক্তাল্পতা, জন্ডিস এই রোগ নিয়ে জন্মাবে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে? তাহলে পিতার রক্ত পজিটিভ এবং মায়ের রক্ত নেগেটিভ হলে এই সমস্যাটা হতে পারে। নেক্সট যে টপিকটা দেখবো, আচ্ছা, রক্ত শ্রেণীবিভাগের গুরুত্ব। কেন শ্রেণীবিভাগ করলাম আমরা? রক্তের গ্রুপিং কেন করলাম? কারণ আমরা যে কোনো মানুষের থেকে কিন্তু রক্ত নিয়ে নিতে পারবো না। রক্তের গ্রুপ দেখলে তো আলাদা হলে কি হবে? রক্ত জমাট বেঁধে যাবে, বা রক্তের কারণ প্রত্যেকটা রক্তে অন্য রক্তকে ধ্বংস করার জন্য অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। ওই জন্য রক্তের গ্রুপিং মানে তৈরি করা দরকার, যাতে কোনো প্রয়োজনীয় ব্যক্তির যার রক্ত প্রয়োজন, তা সে নির্দিষ্ট গ্রুপের রক্তের মানুষ থেকে রক্ত গ্রহণ করতে পারে। তাহলে ঠিকঠাক যাতে রক্ত সঞ্চালন হতে পারে, সেক্ষেত্রে রক্তের শ্রেণীবিভাগ দরকার। পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে রক্তের শ্রেণীবিভাগ বা রক্তের শ্রেণীবিভাগের মাধ্যমে আমরা যে গ্রুপগুলো জানলাম, পিতার সাথে সন্তানের রক্ত গ্রুপ অনেকটাই কিন্তু ম্যাচ করে যায়, তো এক্ষেত্রেও কিন্তু পিতৃত্ব নির্ণয় করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার এক সেকেন্ড।
এখানে কোশ্চেন, চলো আচ্ছা এর পরে একটা টপিক আছে, পরে কি টপিক চলে যাব আমরা, রক্তের শ্রেণীবিভাগ পড়লাম। রক্তের শ্রেণীবিভাগের পর আমাদের পড়তে হবে রক্তের তঞ্চন পদ্ধতি, রক্ত তঞ্চন কিভাবে হয়। রক্ততঞ্চন পদ্ধতি। তো রক্ততঞ্চন পদ্ধতি মানে ধরো আমাদের কোথাও কেটে গেল, তো সেই কেটে যাওয়া জায়গা থেকে রক্ত তো অনবরত নির্গত হচ্ছে, তো সেই কেটে যাওয়া জায়গা থেকে রক্ত বন্ধ করার জন্য যে প্রক্রিয়া বা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া সেটাকেই আমরা কি বলছি, রক্ততঞ্চন পদ্ধতি। তো এই রক্ততঞ্চন পদ্ধতিতে সাহায্য করে কে, দেখে নাও। তিনটে পদ্ধতি রয়েছে কিন্তু। প্রথম ধাপ, এই তিনটে ধাপ কিন্তু মুখস্থ করতে হবে। দ্বিতীয় ধাপ, তারপরে তৃতীয় ধাপ। তো প্রথম ধাপে কি হয়, রক্ত যখন নির্গত হচ্ছে দেহের বাইরে তখন একটা ঘটনা ঘটে, তখন কি হয়, প্রোথ্রম্বিন ছিল না, কোথায় ছিল প্রোথ্রম্বিন, সরি এটা থ্রম্বোপ্লাস্টিন হবে। অনুচক্রিকা কি করে, থ্রম্বোপ্লাস্টিন নির্গত করে দেয়। অনুচক্রিকা কি নির্গত করছে, প্রচুর পরিমাণে থ্রম্বোপ্লাস্টিন নির্গত করছে। আর এই থ্রম্বোপ্লাস্টিন থেকে কি উৎপন্ন হবে, থ্রম্বোপ্লাস্টিন এর সাথে ক্যালসিয়াম আয়ন বিক্রিয়া করবে, ক্যালসিয়াম আয়ন বিক্রিয়া করে তৈরি করবে প্রোথ্রম্বিনেজ, একটা উৎসেচক, প্রোথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করবে। ঠিক আছে, দ্বিতীয় ধাপে কি হবে, এই যে প্রোথ্রম্বিনেজ উৎসেচক তৈরি হলো, এটা কি করবে, এটা প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে রূপান্তরিত করবে, প্রোথ্রম্বিনকে কিসে রূপান্তরিত করবে, থ্রম্বিনে রূপান্তরিত করবে কে, এই উৎসেচকটা। এই যে থ্রম্বিন তৈরি হলো, এবার তোমরা বলবে প্রোথ্রম্বিন কোথা থেকে আসলো, এটা রক্তরসের মধ্যে আমরা বললাম না, রক্তরসের মধ্যে প্লাজমা প্রোটিন থাকে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন। তো এই প্রোথ্রম্বিন, ফাইব্রিনোজেন এগুলো কিন্তু রক্ততঞ্চন ফ্যাক্টর, যেগুলো রক্ততঞ্চনে সাহায্য করে। তাহলে প্রোথ্রম্বিন ছিল, এটাকে প্রোথ্রম্বিনেজ কিসের কনভার্ট করলো, থ্রম্বিনে কনভার্ট করলো। আর তৃতীয় ধাপে কি হয়, থ্রম্বিন কাকে চেঞ্জ করবে, ফাইব্রিনোজেন, এটাও কিন্তু রক্তরসের মধ্যে ছিল ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন জালক তৈরি করবে, ফাইব্রিন জালক তৈরি করবে কে, এই থ্রম্বিন। তাহলে এই ফাইব্রিন জালক যখন তৈরি করবে, তাহলে কোথায় জালকটা তৈরি হলো, ধরো এই রক্তবাহ ছিল, রক্তবাহের এই জায়গাটাই কাট হয়ে গেছে, যার জন্য কি এই লোহিত রক্তকণিকাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছিল, মানে রক্ত বাইরে নির্গত হয়ে যাচ্ছিল। তো যখন এই ফাইব্রিন জালকটা তৈরি হবে, তখন এখানে বেশ এরকম জালক সদৃশ অংশ তৈরি হয়ে যাবে, যার ফলে আর লোহিত রক্তকণিকা বাইরে বেরোতে পারবে না, তার ফলে আবার রক্তবাহ দিয়ে যেমন পরিবাহিত হচ্ছিল সেভাবেই পরিবাহিত হবে। তো এই তিনটে ধাপ আমাদের মনে রাখতে হবে, তিনটে বিক্রিয়া, যে রক্ততঞ্চনের তিনটি ধাপ লেখো, এটা কিন্তু তোমাদের 5 নম্বরের কোশ্চেনে আসবে। ঠিক আছে, খুব ভালো করে পড়ে রাখবে এই রক্ততঞ্চনের ধাপগুলো। আচ্ছা আচ্ছা, নেক্সট রক্ততঞ্চনের পর আমাদের লাস্ট হৃৎপিণ্ড সম্পর্কে আমাদের জানতে হবে, হৃৎপিণ্ডের গঠন আর হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সঞ্চালন হয়। দেখো, হৃৎপিণ্ডের গঠন এবং রক্ত সঞ্চালন পদ্ধতি। তো এটা ছবি এঁকে দেখাচ্ছি, ভালো করে বুঝবে, কারণ হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কোন পথে কোন দিকে রক্ত যাতায়াত করে সেই সমস্তটা কিন্তু আমাদের জানতে হবে। তো চলো একটা হৃৎপিণ্ডের ছবি আঁকা যাক। হৃৎপিণ্ডের ছবি তোমাদের আঁকতে হবে, ভালো করে দেখে নাও কিভাবে কি আঁকতে হয়। তো হৃৎপিণ্ডের টোটাল আমাদের 4টে প্রকোষ্ঠ বর্তমান, তাই তো, কটা প্রকোষ্ঠ থাকে, 4টে প্রকোষ্ঠ, 2টো অলিন্দ 2টো নিলয়। তো এই হচ্ছে 2টো অলিন্দ আর এইভাবে নিলয়টা করে নিলাম। আচ্ছা, তো এই অলিন্দের এই জায়গায় থাকছে কে, একটা ঊর্ধ্ব মহাশিরা,
আর এই জায়গায় থাকবে নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই জায়গায় দুটো শিরা থাকবে, একটা শিরা যেটা ফুসফুসে যাবে, এটা শিরা না, সরি, ধমনী। তো এই ধমনীটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। আমি প্রত্যেকটা লিখে দেবো, ফুসফুসে যাচ্ছে। আর একটা এটা হচ্ছে মহাধমনী। ঠিক আছে, মহাধমনী সারা দেহে রক্ত কনভার্ট করবে। তাহলে এই জায়গায় একটা কপাটিকা থাকে, এখানে একটা পার্টিশন থাকবে, এখানে আর একটা কপাটিকা প্রেজেন্ট থাকবে, ব্যাস। আর এগুলো হয়ে যাচ্ছে ফুসফুসীয় শিরা। তাহলে প্রত্যেকটা জিনিস দেখো পরপর, স্টেপ বাই স্টেপ। এটাকে আমরা কি বলছি? এইটাকে বলছি, সরি, ডান, ডান অলিন্দ। আর এটাকে বলছি ডান নিলয়। এটাকে বলছি বাম অলিন্দ। আর এটা হয়ে যাচ্ছে বাম নিলয়। চারখানা প্রকোষ্ঠ আমরা পেয়ে গেলাম। এবার এর মধ্যে কতগুলো শিরা ধমনী উপস্থিত আগে দেখে নাও। এই যে ধমনীটা রয়েছে, এই ধমনীটা, দাঁড়াও এক সেকেন্ড, এই ধমনীটা, এটা হয়ে যাচ্ছে কি, এটা ফুসফুসীয় ধমনী। এটাকে কি বলছি আমরা? ফুসফুসীয় ধমনী। কোথায় যাচ্ছে? এইটা ধমনীটা ফুসফুসে যাচ্ছে। আর এই যে এটা হয়ে যাচ্ছে রেড কালারের, যেটা এইটা হয়ে যাচ্ছে কি, দাঁড়াও এক সেকেন্ড, চলো, এইটা হয়ে যাচ্ছে কি, এটা হয়ে যাচ্ছে মহাধমনী। এটা মহাধমনী। ঠিক আছে, আচ্ছা, মহাধমনী। আর এখানে দুটো কপাটিকা প্রেজেন্ট রয়েছে। আচ্ছা, আর শিরাগুলো বলে দিই, দুটো ধমনী দেখলাম, একটা ফুসফুসীয় ধমনী ফুসফুসে যাচ্ছে, একটা মহাধমনী সারা দেহে যাচ্ছে। আর এই যে ছোট ছোট শিরাগুলো রয়েছে, এইগুলোকে কি বলবো? এগুলোকে বলবো ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা, এগুলো ফুসফুসীয় শিরা। তাহলে এই ফুসফুসীয় শিরাগুলো কিন্তু কোথা থেকে আসছে? এই ফুসফুসীয় শিরাগুলো কিন্তু ফুসফুস থেকে আসছে, রাইট? আর ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এটা ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা। ঠিক আছে, এই কটা জিনিস। আর দুটো কপাটিকা রয়েছে, ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে এই জায়গায় রয়েছে ত্রিপত্র কপাটিকা। ঠিক আছে, ত্রিপত্র কপাটিকা উপস্থিত। কেমন হয় কপাটিকাটা? এরকম তিনখানা খাঁজ থাকে, এইভাবে কিন্তু আটকানো থাকে, যাতে রক্তটা যখন আসবে এখানে খুলে যাবে, আবার বন্ধ হয়ে যাবে। এটা ত্রিপত্র কপাটিকা। আর এই জায়গায় যেটা রয়েছে এটাকে বলা হয় দ্বিপত্র কপাটিকা। দ্বিপত্র কপাটিকা, এটা দুটো থাকে, দুটো এরকম ভাবে বন্ধ থাকে, দুটো কপাটিকা প্রেজেন্ট থাকে। আরেকটা রয়েছে ফুসফুসীয় ধমনীর এই জায়গাটাই, এইটাকে বলা হচ্ছে পালমোনারি কপাটিকা। এটাকে বলছি পালমোনারি কপাটিকা। আর এইটাকে বলছি থিবেসিয়ান কপাটিকা, সরি অ্যাওর্টিক কপাটিকা। অ্যাওর্টিক কপাটিকা। ঠিক আছে, এই গেল হৃৎপিণ্ডের পুরো গঠন। এবার এই হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন কিভাবে হয়
ভালো করে বুঝবে। আমরা একটু আগে বলেছি, আচ্ছা এখানে কালার করে দিচ্ছি, এই ব্লু কালারের রক্ত মানে কি? ব্লু কালারের রক্ত মানে দূষিত রক্ত, আর রেড কালারের রক্ত মানে বিশুদ্ধ রক্ত। এটা মানে বিশুদ্ধ, আর বিশুদ্ধ মানে তাতে অক্সিজেন বেশি, দূষিত মানে কার্বন ডাই অক্সাইড বেশি, অক্সিজেন কম। তো দেহের মধ্যে যখন রক্ত সংবহন চলছে, দেহের মধ্যে যখন রক্ত চলছে, তখন রক্ত প্রথমেই কিন্তু অক্সিজেন নিয়ে যায়। সেই অক্সিজেন প্রত্যেকটা কোষে সে দিতে দিতে যাচ্ছে, তাহলে অক্সিজেন ফুরিয়ে যাচ্ছে রক্তের মধ্যে, এবং প্রত্যেকটা কোষে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। সেই কার্বন ডাই অক্সাইডকে আবার রক্ত নিয়ে নিচ্ছে, তাহলে এর ফলে রক্ত কি হয়ে গেল? নিজে দূষিত হয়ে গেল। তো সেই দূষিত রক্ত সারা দেহে ঘোরার পর কোথায় আসবে? হৃৎপিণ্ডে আসবে। কাদের মাধ্যমে আসবে? এই যে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এই দুটো দিয়ে কোথায় প্রবেশ করছে? এই মহাশিরা দুটো না এই জায়গায় উন্মুক্ত, এই ডান অলিন্দের মধ্যে দিয়ে উন্মুক্ত। তাহলে এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে রক্ত কোথায় এলো? ফার্স্টে দেখো রক্তের তীর চিহ্নগুলো দেখাচ্ছি, এই ডান অলিন্দে কিন্তু আসলো। তাহলে ডান অলিন্দ রক্তপূর্ণ হলো। তাহলে হৃৎপিণ্ডটা একদম প্রসারিত অবস্থায় ছিল, এটা একদম প্রসারিত নর্মাল স্টেজে ছিল। আর সেই নর্মাল স্টেজে থাকাকালীন ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে রক্ত ঢুকে গেল। তাহলে এই যে রক্ত মানে হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় ছিল, এটাকে বলা হয় ডায়াস্টোল স্টেজ। তাহলে ডায়াস্টোলে ডান অলিন্দ রক্তপূর্ণ হলো। যখন রক্তপূর্ণ হয়ে গেল, এখানে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত খুব চাপ প্রয়োগ করছে, সেই চাপের ফলে অলিন্দ কি হবে? সংকোচন হয়ে যাবে, সিস্টোল করবে। যেই সংকোচন হবে, এই যে পর্দা বা কপাটিকাটা রয়েছে, ত্রিপত্র কপাটিকা, এর উপর একটা প্রেশার চলে এলো, কপাটিকা খুলে যাবে। যেই কপাটিকা খুলে যাবে, সমস্ত দূষিত রক্ত কোথায় চলে এলো? নিলয়তে চলে আসছে। তখন নিলয় প্রসারিত, এটা সংকুচিত। এইরকম সময় এখান থেকে সমস্ত রক্ত নিলয়তে চলে এলো। নিলয়তে আসার পর নিলয় যখন রক্তপূর্ণ হয়ে যাচ্ছে, তখন নিলয়ের মধ্যেও একটা রক্তের চাপ কাজ করছে। সেই চাপ থেকে মুক্ত পাওয়ার জন্য এরাও কি করছে? সিস্টোল করে দিচ্ছে বা সংকোচন করে দিচ্ছে। আর যেই সংকোচন করছে, তখন এই পালমোনারি কপাটিকা, এই কপাটিকা খুলে গেল এবং রক্ত এখান থেকে সোজা কোথায় চলে গেল? ফুসফুসে। কোথায় চলে যাচ্ছে? ফুসফুসে রক্ত চলে গেল। কেন ফুসফুসে গেল? কারণ আমরা যে বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, সেই অক্সিজেন আমাদের ফুসফুসের বায়ুথলিতে জমা থাকে। ওরা জানে যে ফুসফুসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন রয়েছে, যেখানে গেলে আমাদের রক্তটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফুসফুসে চলে গেল। ফুসফুসে গিয়ে এই রক্তের মধ্যে যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ছিল, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে দিল, আর সেখান থেকে অক্সিজেন গ্রহণ করলো। তাহলে রক্তটা কি হয়ে গেল? বিশুদ্ধ হয়ে গেল। সব কার্বন ডাই অক্সাইড এই যে ফুসফুসে দিয়ে দিল, সেই কার্বন ডাই অক্সাইড তো আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি দেহের বাইরে। আর যে অক্সিজেনটা নিয়েছি, সেই অক্সিজেন রক্তের সাথে মিশে গিয়ে রক্তটা পরিষ্কার হয়ে গেল। এইবার এই বিশুদ্ধ রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে, এই যে ফুসফুসীয় শিরাগুলো আছে, এই শিরার মাধ্যমে কোথায় ঢুকছে? বাম অলিন্দে। দেখো এটাও ফুসফুসীয় শিরা, এটা কিন্তু ডান অলিন্দে উন্মুক্ত না, হৃৎপিণ্ডের পেছন দিয়ে গিয়ে এই জায়গা দিয়ে উন্মুক্ত হয়। এটা কিন্তু পেছন থেকে বাম অলিন্দে উন্মুক্ত হয়েছে। তাহলে সমস্ত বিশুদ্ধ পরিষ্কার রক্তগুলো কি হচ্ছে? বাম অলিন্দে এলো। বাম অলিন্দে যখন রক্তপূর্ণ হলো, তখন সেম আবার সিস্টোল করলো, সংকোচন করলো, আর তার ফলে দ্বিপত্র কপাটিকা খুলে গেল, এবং দ্বিপত্র কপাটিকা খুলে যাওয়ার দরুন বাম নিলয়তে রক্ত চলে এলো। সেম ভাবে বাম নিলয় রক্তপূর্ণ হয়ে যাওয়ার দরুন এটা আবার সংকোচন করে দেবে, এবং সংকোচন করলে এই কপাটিকা খুলে যাবে, এবং এর ফলে মহাধমনী দিয়ে আমাদের সারা দেহে রক্ত আবার ছড়িয়ে যাচ্ছে, পরিষ্কার রক্ত। তো এইভাবে কন্টিনিউয়াসলি কি হয়? একবার সিস্টোল মানে সংকোচন, একবার প্রসারণ মানে ডায়াস্টোল। সিস্টোল ডায়াস্টোল কিন্তু হতে থাকে, এই জন্য হৃৎপিণ্ড সবসময় পাম্প করে, অবিরাম এরম পাম্প করে চলেছে, আর এর ফলে রক্ত বিশুদ্ধ হচ্ছে, এবং বিশুদ্ধ রক্ত আমাদের সারা বডিতে কিন্তু জেনারেট হচ্ছে। তাহলে এই আমাদের কিন্তু তীর চিহ্নের মাধ্যমে এগুলো লিখতে দিতে পারে যে কোনখান থেকে রক্ত কোন পথে সঞ্চালিত হয়। ঠিক আছে, কোন পথে সঞ্চালিত হয় আমি আর লিখছি না, পরপর বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, এখান থেকে ডান অলিন্দ থেকে অ্যারো দিয়ে লিখবে ডান নিলয় থেকে অ্যারো দিয়ে লিখবে ফুসফুসীয় ধমনী, সেখান থেকে ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দ থেকে বাম নিলয়, এবং সেখান থেকে মহাধমনী সারা দেহ। তীর দিয়ে দিয়ে পরপর কিন্তু এই পথটা তোমাদের লিখতে হবে, এরকম কোয়েশ্চেন কিন্তু আছে। বোঝা গেল? তাহলে হৃৎপিণ্ডের গঠন এবং হৃৎপিণ্ডের মধ্যে কিভাবে রক্ত সঞ্চালন হয়, এটা কিন্তু পুরোপুরি লিখতে হবে। এটা 5 নম্বরের প্রশ্নে তোমাদের কিন্তু আসবে, ছবি সহ লিখতে হবে। ঠিক আছে,
চলো এইবার আমরা কোশ্চেনগুলো দেখে নিই, কি কি কোশ্চেন আছে এই চ্যাপ্টারে। কি বলছে, সারা দেহ থেকে বেশি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের প্রথম যে প্রকোষ্ঠে প্রবেশ করে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত মানে দূষিত রক্ত কোথায় প্রবেশ করবে? প্রথমেই আমরা দেখলাম ডান অলিন্দে প্রবেশ করবে, তাই না? এক্ষুনি দেখলাম এই যে কোথায় প্রবেশ করলো, দূষিত রক্ত ডান অলিন্দে প্রবেশ করলো। আচ্ছা, তারপরে চলো নেক্সট কোশ্চেনে। সুস্থ মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কত? মিনিটে 72 বার। মিনিটে 72 বার, এটা সুস্থ। মানব হৃৎপিণ্ডে উপস্থিত স্বাভাবিক পেসমেকার, স্বাভাবিক পেসমেকার কি? এসএ নোড। হৃৎপিণ্ডের মধ্যে এখানটা বলে দিচ্ছি, দেখো হৃৎপিণ্ডের মধ্যে বেশ কয়েকটা অংশ রয়েছে যেগুলো হৃদস্পন্দন তৈরি করে। এই যে যখন হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করছে তখন কি হয়, এই জায়গাটায় থাকছে কি? এসএ নোড। এসএ নোড প্রেজেন্ট থাকছে। এই রকম জায়গায় প্রেজেন্ট থাকবে এভি নোড। এই এভি নোড থেকে এখান থেকে একটা বান্ডিল তৈরি হবে, এটাকে বলা হচ্ছে হিজের বান্ডিল, এবং এখান থেকে নিলয়ের আশেপাশে মাংসপেশিগুলোতে ছড়িয়ে যাবে, এগুলোকে বলা হয় পার্কিনজি তন্তু। এটা হচ্ছে হিজের বান্ডিল আর এগুলো হয়ে যাচ্ছে পার্কিনজি তন্তু। কি হয়, যখন হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ করছে এই এসএ নোডে প্রথম হৃদস্পন্দন তৈরি হয়, মানে একটা কম্পন অনুভূত হয়। সেই কম্পনটা স্থানান্তরিত হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে, এভি নোড থেকে চলে আসবে হিজের বান্ডিলে, এবং এখান থেকে পার্কিনজি তন্তু পুরো হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে এই স্পন্দন প্রবাহিত হবে। ঠিক আছে, তাই জন্য স্বাভাবিক পেসমেকার কাকে বলা হয়? এসএ নোডকে বলা হয়, কারণ এটা মিনিটে 70 থেকে 80টা স্পন্দন তৈরি করতে সক্ষম। কখনো যদি এসএ নোডের কাজ খারাপ হয়ে যায়, মানে এসএ নোড খারাপ হয়ে যায়, তাহলে কি হবে? এভি নোড সক্রিয় হয়ে যাবে। এভি নোড কিন্তু মোটামুটি 50 থেকে 60টা মতন হৃদস্পন্দন তৈরি করতে পারে, বাট এটাও চলে গেলে হিজের বান্ডিল, পার্কিনজি তন্তু এরা 30 থেকে 35টা হৃদস্পন্দন তৈরি করতে পারে, যেক্ষেত্রে কিন্তু হার্ট ঠিকঠাক কাজ করবে না, ব্লাড পাম্পিং ঠিকঠাক হবে না। সেক্ষেত্রে কৃত্রিম পেসমেকার তখন বসাতে হবে, সেটার মাধ্যমে হৃদস্পন্দন চলবে। ঠিক আছে, তাই জন্য স্বাভাবিক পেসমেকার কাকে বলা হয়? এসএ নোডকে বলা হয় স্বাভাবিক পেসমেকার। অনুচক্রিকার একটি কাজ অলরেডি লিখে দিয়েছি। অনুচক্রিকার কাজ কি? রক্ততঞ্চনে সাহায্য করা। এটা কি উৎপন্ন করে? থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন করে। থ্রম্বোপ্লাস্টিন উৎপাদন করে রক্ততঞ্চনে সাহায্য করে, রক্ততঞ্চনে সাহায্য করে। ঠিক আছে, এটা গেল অনুচক্রিকার কাজ। দ্বিপত্র কপাটিকার অবস্থান কোথায় দেখালাম? দ্বিপত্র কপাটিকার অবস্থান এটা হচ্ছে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে, বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে অবস্থান করে দ্বিপত্র কপাটিকা, আর ত্রিপত্র ডানটাই থাকবে। লোহিত রক্তকণিকার কাজ, লোহিত রক্তকণিকার মেন কাজ কি? লোহিত রক্তকণিকার মেন কাজ হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। দেখো এগুলো কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি। আচ্ছা, রক্ততঞ্চন কিভাবে ঘটে এটা আর বলবো না, একটু আগেই জাস্ট বলেছি রক্ততঞ্চনের 3টে ধাপ, ওই 3টে ধাপ লিখে কিন্তু বোঝাতে হবে যে কিভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া ঘটছে। কাকে বলে আগে লিখবে, কাকে বলে লিখে তারপরে কিন্তু এটা করতে হবে। শ্বেত রক্তকণিকার কাজ কি? শ্বেত রক্তকণিকা কি কাজ করে? এটি রোগ জীবাণু ধ্বংস করে, ইমিউনিটি বা অনাক্রমতা, ইমিউনিটি বা অনাক্রম্যতা সৃষ্টি করে। আচ্ছা, আর কি আছে? মানুষের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে তা রেখচিত্রের সাহায্যে লেখো। তাহলে রেখচিত্রটা ওই যে বললাম, রেখচিত্রও দিতে পারে আবার ফুল ডায়াগ্রামও দিতে পারে। চলো রেখচিত্রটাই লিখে দিচ্ছি আমি। তাহলে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, এই দুটো একসাথেই হয়, দুটো থেকে আসে। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এইগুলো দিয়ে কোথায় যাচ্ছে? ডান অলিন্দে প্রবেশ করলো। ডান অলিন্দ থেকে ডান নিলয়, সেখান থেকে চলে যাচ্ছে ফুসফুসীয় ধমনী,
ফুসফুসীয় ধমনী থেকে চলে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে, শিরা, শিরা কোথায় এসে উন্মুক্ত হচ্ছে? বাম অলিন্দে, বাম অলিন্দে উন্মুক্ত হচ্ছে। বাম অলিন্দ থেকে কোথায় আসছে রক্ত? বাম নিলয়ে আসছে, বাম নিলয়। সেখান থেকে চলে যাচ্ছে মহাধমনী, এবং মহাধমনী থেকে সারা দেহে ছড়িয়ে পড়ছে। এই তীর চিহ্নের মাধ্যমে কিন্তু লিখতে হবে, এটাও 2 নম্বরের একটা কোশ্চেন। ঠিক আছে, চলো তাহলে এখানেই আমাদের কোশ্চেন কমপ্লিট হলো। তাহলে এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার ছিল, আর খুব কনসেপচুয়াল একটা চ্যাপ্টার ছিল। ভালো করে প্রত্যেকে পড়বে। আর তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম সামনেই, তোমাদের তো আর একটা চ্যাপ্টার বাকি, রেচন চ্যাপ্টার, যেটাও কিন্তু নেক্সট দিন চলে আসবে। তো প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু তোমাদের কমপ্লিট করে দেওয়া হলো, এবং তার সাথে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনও তোমাদের বলে দেওয়া হলো। তো খুব ভালো করে প্রত্যেকে এক্সাম দেবে। চলো টাটা, বেস্ট লাক সবাইকে, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।